হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, আজকে শুরু করছি টার্গেট আরআরবি গ্রুপ ডির ক্লাস 4। আমরা এখানে জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন আলোচনা করব, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আলোচনা করব। আজকে তোমাদের সায়েন্স কোশ্চেন থাকছে। তোমাদের সায়েন্স থেকে টোটাল 20 নম্বরের প্রশ্ন থাকবে, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড ইকোলজি থেকে সব মিলিয়ে তোমাদের 20 নম্বরের প্রশ্ন থাকবে আরআরবি গ্রুপ ডি 2025-এর পরীক্ষায়। তো আমরা সেই সায়েন্স জিকেটাকে টার্গেট করে নিয়ে ক্লাসটা করছি। আমরা গতকালের ক্লাসে 10টা সায়েন্স জিকের কোশ্চেন আলোচনা করেছিলাম, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছিলাম। তো 10টা কোশ্চেন যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকে স্টার্ট করছি। সমস্ত বিষয়ের কারেন্ট অ্যাফেয়ার, সমস্ত বিষয়ের এখানে সায়েন্স জিকেটা থাকছে। তো চলো প্রথম প্রশ্নটা দেখে নিই। প্রথম প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে সাধারণ কোয়ার্টার্স ঘড়ি, কোয়ার্টার্স স্ফটিক রাসায়নিকভাবে কী ব্যবহার করা হয়? কোয়ার্টার্স ঘড়ি, এটা পরীক্ষায় কিন্তু WBCS এসেছিলো। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো এইটা মনে রেখো যে সাধারণ কোয়ার্টার্স ঘড়ি ব্যবহৃত কোয়ার্টার্স ফর্টিস, সাধারণ যে কোয়ার্টার্স ঘড়িগুলো রয়েছে সেগুলোতে যে কোয়ার্টার্স ফর্টিক, সেগুলো রাসায়নিকভাবে কী? অপশানে আছে সিলিকন ডাইঅক্সাইড, পরে অপশন হচ্ছে জার্মানিয়াম অক্সাইড, পরে অপশন হচ্ছে জার্মানিয়াম অক্সাইড ও সিলিকন ডাইঅক্সাইডের মিশ্রণ, পরে অপশানে আছে সোডিয়াম সিলিকেট। এটা WBCS-এ আমি যে বছর দিয়েছিলাম WBCS, সে বছর প্রিলিমস কোয়ালিফাই করেছিলাম যে বছর, সেই বছরে এই প্রশ্নটা ছিল সেখানে। তো সেখান থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে। তো এটা সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে অপশন নম্বর এ, সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইডটা হবে। কোয়ার্টার্সের কাজ সাধারণত একটি ফটিক দোলক দ্বারা করা হয়। কোয়ার্টার্সের কাজ কী হয়? একটা ফটিক দোলক থাকে, স্ফটিক দোলক থাকে, আমরা যেটা বলি পেন্ডুলাম। তো সিলিকন ডাইঅক্সাইড ওই ফটিক বা পেন্ডুলামটার কী করে স্পিকার বা মাইক্রোফোন হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে, কাজ করা হয়। পরের প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্ন দেখো, কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত নয়? এর মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত নয়? দেখো পরীক্ষায় কিন্তু এই 9টা ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় ভুল করে ফেলে অনেকে। দেখো তোমাদের গ্রিন হাউস গ্যাস তাড়াহুড়ো করে প্রশ্নটা পড়লে সঙ্গে সঙ্গে তোমরা কী করলে কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিলে, কিন্তু তখন কী হবে? ভুল হয়ে যাবে, ঠিক আছে, এটা ভুল হয়ে যাবে। তো কার্বন ডাইঅক্সাইড না, এখানে কিন্তু এই 9 কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। এই 9টা ভালো করে পরীক্ষায় কিন্তু মনে রাখবে, যারা যারা পরীক্ষা দিয়েছো তারা এটা অনেকে অসুবিধায় পড়েছো। তো এখানে কী বলেছে? গ্রিন হাউস গ্যাস নয় এর মধ্যে কোনটি? তো মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন আছে অপশানে। তো দেখো বাকি 3টা তো অবশ্যই গ্রিন হাউস গ্যাস, যে মিথেন, নাইট্রাস অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। হাইড্রোজেন যেটা, সেটা গ্রিন হাউস গ্যাস নয়। তো সঠিক উত্তরটা হবে হাইড্রোজেন, ঠিক আছে। এছাড়াও হাইড্রোজেন ছাড়াও গ্রিন হাউসের আরও যেগুলো গ্যাস রয়েছে, যেমন ক্লোরোফ্লুরোকার্বন, CFC গ্যাস, এরকম দেখো অনেক গ্যাস রয়েছে। যেমন ধরো নাইট্রাস অক্সাইড এখানে পেয়েছো, ওজোন O3 যেমন, এটাও কিন্তু O3টাও কিন্তু, ওজোনটাও কিন্তু তোমাদের গ্রিন হাউস গ্যাস হিসেবে পরিচিত। এছাড়াও জলীয় বাষ্প, এই সমস্ত কিছু গ্রিন হাউস গ্যাস হিসেবে পরিচিত। যদি গ্রিন হাউস গ্যাসের তালিকা তোমরা চাও তাহলে এরকম হবে: জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন, ক্লোরোফ্লুরোকার্বন বা CFC। তো এই সমস্ত কিছু কী পড়বে? গ্রিন হাউস গ্যাসের মধ্যেও পড়বে, কিন্তু হাইড্রোজেন গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়বে না। পরের প্রশ্ন, ব্রোমিন হলো একটি, ব্রোমিন কি? কালো সলিড, লাল তরল, বর্ণহীন গ্যাস নাকি অত্যন্ত দাহ্য গ্যাস? ব্রোমিনটা কি? তো ব্রোমিন কি হবে? সঠিক উত্তর হবে ব্রোমিন হলো একটি লাল তরল। ব্রোমিন কি? একটি লাল তরল। ব্রোমিনের সংকেত কি? Br। ব্রোমিনের সংকেতটা মনে রাখতে হবে Br। রাসায়নিক উপাদান, এটি গাঢ় লাল রঙের ক্ষতিকারক তরল, এটি মনে রাখতে হবে। এর হচ্ছে পর্যায় সারণীতে 17 নম্বর গ্রুপে এটি পড়ে, ঠিক আছে। তো এটা মনে রেখো, ব্রোমিন। নেক্সট, পৃথিবীতে পাওয়া সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? সোনা, লোহা, হীরা আর হচ্ছে প্ল্যাটিনাম অপশানে আছে। এটা তোমরা আশা করি উত্তর দিতে পারবে সবাই। পৃথিবীতে পাওয়া সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? একদমই ইজি কোশ্চেন এটা, তোমাদের কাছে এই প্রশ্নটা থাকলো, তোমরা এটা কমেন্ট করে জানাবে, একদম সোজা, ঠিক আছে। এর যে কাঠিন্য, সেই কাঠিন্য অর্থাৎ সবচেয়ে কতটা কঠিন নাকি হালকা, তো এর কাঠিন্য যে মাপা হয় সেটা মাপার স্কেলটার নাম হচ্ছে মোহ। আর এটা হচ্ছে সবচেয়ে কঠিন মোহযুক্ত, মানে সবচেয়ে বেশি মোহযুক্ত এই উত্তরটা যেটা হবে। তো অবশ্যই উত্তরটা কমেন্টের মধ্যে জানাবে। পরের প্রশ্ন দেখো, যে ধরনের কয়লার মূল উদ্ভিদ উপাদানের স্বীকৃতি চিহ্ন রয়েছে তা হলো, যে ধরনের কয়লায় মূল উদ্ভিদ উপাদানের স্বীকৃতি চিহ্ন রয়েছে, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট, লিগনাইট নাকি পিট? কোন কয়লায়
উদ্ভিদ উপাদানের স্বীকৃতি রয়েছে কোন কয়লায়? তো এটা সঠিক উত্তর কী হবে? যে ধরনের কয়লায় মূল উদ্ভিদ উপাদানের স্বীকৃত চিহ্ন রয়েছে সেটা হলো পিট কয়লায়। অপশন নাম্বার ডি পিট কয়লা। সবচেয়ে এখানে উন্নত মানের কয়লা কোনটি? অ্যান্থ্রাসাইট কয়লা। আমাদের দেশে সবচেয়ে বেশি কোন কয়লা পাওয়া যায়? কোন প্রকারের কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায়? লিগনাইট টাইপ কয়লা সবচেয়ে বেশি আমাদের দেশে পাওয়া যায়। কয়লা উৎপাদনে কোন রাজ্য সবার আগে? উড়িষ্যা। আর তালচের হচ্ছে ভারতের সবচেয়ে বৃহত্তম কয়লা খনি। কয়লা খনি অবশ্যই রানীগঞ্জ। এটা হলো ভারতের প্রাচীনতম কয়লা খনি যদি বলা হয় তাহলে হলো রানীগঞ্জ, পশ্চিমবঙ্গে অবস্থিত। টেট্রাইথাইল সীসা ব্যবহার করা হয় ব্যথানাশকে, অগ্নি নির্বাপক যন্ত্রে, মশা তাড়ানোর ওষুধ নাকি পেট্রোল এডিটিভতে? টেট্রাইথাইল সীসা ব্যবহার করা হয় কিসে? তো এটা সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে পেট্রোল এডিটিভে ব্যবহার করা হয়। এটা সংযোজক হিসাবে কাজ করে এটা পেট্রোলের, ঠিক আছে? তো এটা পেট্রোলে ব্যবহার করা হয়। নিচের কোনটি লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয়? এর মধ্যে কোনটি লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয়? অপশানে আছে গ্রাফাইট, সিলিকা, আয়রন অক্সাইড নাকি হীরা। তো লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার হয় কোনটা? এটা পেন্সিলের সীসা রূপে ব্যবহার হয়। পেন্সিলের সীসা রূপে কী ব্যবহার হয়? গ্রাফাইট। তো লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার হয় কি? গ্রাফাইট। মনে রাখতে হবে গ্রাফাইট। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসবে। পরের প্রশ্ন দেখো, গভীর সমুদ্রে ডুবুরিতে শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহৃত বাতাসে নাইট্রোজেনের পরিবর্তে যে নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয় তা কি? এটা সুপার ডুপার ইম্পর্টেন্ট কোশ্চিন। এই কোশ্চিনটা ভালো করে মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কী প্রশ্নটা আরেকবার পড়ে দিচ্ছি। গভীর সমুদ্রে ডুবুরিদের শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহৃত বাতাসে নাইট্রোজেনের পরিবর্তে যে নিষ্ক্রিয় গ্যাসটি ব্যবহার করা হয় তা কোনটি? আর্গন, জেনন, হিলিয়াম নাকি ক্রিপ্টন? কোন গ্যাসটি ব্যবহার করা হয়? তো মনে রাখবে, গভীর সমুদ্রে ডুবুরি শ্বাস প্রশ্বাসের জন্য যে নিষ্ক্রিয় গ্যাসটি ব্যবহার করা হয় সেটি হলো হিলিয়াম। এটা নাইট্রোজেনের পরিবর্তে কী ব্যবহার করা হয়? হিলিয়াম ব্যবহার করা হয় ডুবুরিদের জন্য। নাইট্রোজেনের পরিবর্তে হিলিয়াম ব্যবহার করা। হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস, রেডন একটি নিষ্ক্রিয় গ্যাস। বিভিন্ন ধরনের ঢালাইয়ে ব্যবহৃত গ্যাসগুলির মধ্যে থাকবে, বিভিন্ন ধরনের ঢালাইয়ে ব্যবহৃত গ্যাসগুলির মধ্যে কোনটি থাকবে? কোন গ্যাসগুলি থাকবে? অক্সিজেন, হাইড্রোজেন, অ্যাসিটিলিন এবং নাইট্রোজেন, অক্সিজেন, অ্যাসিটিলিন এবং আর্গন, অক্সিজেন এবং অ্যাসিটিলিন। কোনটি হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর হবে অক্সিজেন ও অ্যাসিটিলিন। বিভিন্ন ধরনের ঢালাইয়ে ব্যবহৃত গ্যাসের মধ্যে থাকবে অক্সিজেন এবং অ্যাসিটিলিন। পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন দেখো, বাতাসের সংস্পর্শে এলে পদার্থের আর্দ্রতা শোষণের বৈশিষ্ট্যকে কী বলা হয়? যখনই বাতাসের সংস্পর্শে আসে তখন পদার্থ কী হয়? আর্দ্র হয়। তো এই যে শোষণের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যকে কী বলা হয়? তো এটার সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ডেলিকেসেন্স। এটাকে সঠিক উত্তর হবে ডেলিকেসেন্স বা ডিলিকেসেন্স। এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো পদার্থ বায়ুমণ্ডল থেকে আর্দ্রতা শোষণ করে যতক্ষণ না এটি শোষিত জলে দ্রবীভূত হয়। তো এমন একটি দ্রবণ তৈরি করে এটির মাধ্যমে, যেটা কি করে? বায়ুমণ্ডল থেকে আর্দ্রতা শোষণ করে। পরের প্রশ্নে যাচ্ছি। নিচের কোন কাজে সিলিকন কার্বাইড ব্যবহার করা হয়? সিলিকন কার্বাইড এর মধ্যে কোন কাজে ব্যবহার করা হয়? অপশনে আছে সিমেন্ট এবং কাঁচ তৈরি, পরে অপশন আছে পুকুরের পানি জীবাণুমুক্ত করা, পরে অপশন আছে খুব শক্ত পদার্থ কাটা, পরে অপশন আছে মূর্তির জন্য ঢালাই তৈরি করা। তো নিচের কোন কাজে সিলিকন কার্বাইড ব্যবহার করা হয়? সিলিকন কার্বাইড ব্যবহার করা হয় খুব শক্ত পদার্থ কাটতে। সিলিকন কার্বাইড খুব শক্ত পদার্থ কাটার জন্য ব্যবহার করা হয়। পরে দেখো, এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা মুখস্থ করে রাখবে, স্ক্রিনশট নিয়ে রাখো। পিডিএফটা চাইলে আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে জয়েন হতে পারো। আমাদের একটা ফ্রি গ্রুপ রয়েছে যেখানে আরআরবি গ্রুপ ডির প্রায় 750 জনের উপর স্টুডেন্ট সেই গ্রুপে অ্যাড রয়েছে। তোমরা এই গ্রুপটাতে জয়েন হতে পারো। এখানে প্রচুর প্রশ্ন আলোচনা হয় এবং এটা ফ্রি গ্রুপ, মনে রাখবে।
এখানে ডেমো ভিডিওস পাবে। এছাড়াও টেলিগ্রাম গ্রুপ রয়েছে ফ্রি, সেখানেও ডেমো ভিডিও দেওয়া হয় আমাদের যে পেইড ক্লাস রয়েছে সেই পেইড ক্লাসের। তো পেইড ক্লাসের কথা মাথায় রাখবে, আমরা মাত্র 599 টাকায় সম্পূর্ণ পেইড ক্লাসটা কমপ্লিট করছি। ম্যাথ, রিজনিং তুষার স্যারের, আমার জিকে থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স সহ জেনারেল অ্যাওয়ারনেস এবং সায়েন্স। তো আলাদা শিক্ষক দ্বারা ক্লাসটা করানো হচ্ছে মাত্র 599 রুপিসে তোমরা, অর্থাৎ 600 রুপিসে তোমরা কী পাবে, 4 মাসের ক্লাস পাবে। সপ্তাহে 5 দিন ক্লাস পাবে, 4 মাসের ক্লাস। তো এটা ক্লাসটাতে তোমরা জয়েন করতে চাও, গ্রুপের লিঙ্ক দেখবে ডেসক্রিপশনে রয়েছে, সেই লিঙ্কে যোগাযোগ করবে। সমুদ্রের পানিতে গড় লবণাক্ততা কত? সমুদ্রের পানিতে গড় লবণাক্তের পরিমাণ কত? 3%, 3.5%, 2.5% নাকি 2%? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 3.5%। সমুদ্রের পানিতে গড় লবণাক্ততার পরিমাণ হলো 3.5%। মনে রাখবে এটাও এর সাথে যে বিষুবরেখা এবং মেরুতে লবণাক্ততা সাধারণত কম আর মধ্য অক্ষাংশে বেশি থাকে। ঠিক আছে, বিষুবরেখা আর মেরুতে হচ্ছে কম আর মধ্য অক্ষাংশের দিকে বেশি থাকে। গড় লবণতা প্রতি হাজারে প্রায় 35 ভাগ। অন্যভাবে বলতে গেলে সমুদ্রের পানিতে ওজনের পরিমাণ হচ্ছে 3.5%। পরের প্রশ্ন দেখো, লোহার পেরেক মূর্ছে ধরলে আয়রন অক্সাইড তৈরি হয়। এর মধ্যে তো লোহার পেরেক মরিচা ধরলে আয়রন অক্সাইড তৈরি হয়। এখানে দেখো অপশানগুলোকে ভালো করে দাও। নখের ওজনের কোনো পরিবর্তন ছাড়াই, নখের ওজন কমে যাওয়ার সাথে সাথে, নাকি নখের ওজন বৃদ্ধির সাথে সাথে, নাকি নখের রং বা ওজনের কোনো পরিবর্তন ছাড়াই। এটা পেরেকের একদম মাথার কথা বলছে যে এটা কিসের জন্য হয়, আয়রন অক্সাইড যে তৈরি হয় এটা কিসের জন্য হয়? তো এটা কিসের জন্য হয়? এটা হচ্ছে নখের ওজন বৃদ্ধির সাথে সাথে, ওজন বৃদ্ধির সাথে সাথে কী হয়, আয়রন অক্সাইড তৈরি হয়। পরেরটা দেখো, গ্যালভানাইজড লোহার শিটগুলিতে একটি আবরণ থাকে। এটা কিসের আবরণ থাকে? গ্যালভানাইজড লোহার শিটগুলিতে একটি আবরণ থাকে, এটা কিসের আবরণ থাকে? সীসা, ক্রোমিয়াম, দস্তা নাকি টিন? এটা খুবই ইম্পর্টেন্ট। লোহার শিটগুলিতে যে আবরণ থাকে গ্যালভানাইজড প্রক্রিয়ায়, তো এটা কিসের আবরণ থাকে? তো এটা সঠিক উত্তর হবে দস্তার আবরণ থাকে। মনে রাখবে দস্তার আবরণ থাকে। গ্যালভানাইজেশন কি? এটা হলো ইস্পাত বা লোহাকে মূর্ছে পড়ার হাত থেকে রোধ করার জন্য একটা প্রতিবন্ধকতা বা একটা প্রলেপ দেওয়া হয়। সেই প্রলেপটা কিসে দেওয়া হয়? দস্তার, এই যাতে লোহায় বা ইস্পাতে কি হয়, মূর্ছে না ধরে। এটা হচ্ছে গ্যালভানাইজেশন। পরের প্রশ্ন, কার্বনের বিভিন্ন অ্যালোট্রপের মধ্যে অপশানে বলছে দেখো, কোক সবচেয়ে শক্ত, গ্রাফাইট সবচেয়ে নরম, হীরা সবচেয়ে শক্ত, কোক সবচেয়ে নরম, নাকি হীরা সবচেয়ে শক্ত, গ্রাফাইট সবচেয়ে নরম, নাকি হীরা সবচেয়ে শক্ত, কালো সবচেয়ে নরম? তো এটার সঠিক উত্তরটা কী হবে? হীরা সবচেয়ে শক্ত, গ্রাফাইট সবচেয়ে নরম। কার্বনের যে অ্যালোট্রপ সেগুলোর মধ্যে এই বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায়, হীরা সবচেয়ে শক্ত, গ্রাফাইট সবচেয়ে নরম। পরের প্রশ্ন, লোহা, কপার ও নিকেল ধাতুর গ্রুপকে সর্বোত্তমভাবে বলা যেতে পারে। এই তিনটি যে ধাতু রয়েছে, তো এই তিনটি লোহা বলো, কপার বলো, নিকেল বলো, এই তিনটি ধাতু রয়েছে, এই সর্বোত্তম বলা যেতে পারে ট্রানজিশন ধাতু, প্রধান ধাতু গ্রুপ, নাকি ক্ষার ধাতু, নাকি বিরল ধাতু? দেখো লোহা বলো, কপার বলো, নিকেল বলো, এগুলো হচ্ছে ট্রানজিশন ধাতু। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। ভারী জল, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ভারী জল কি? তো এটা ভারী জলটা কি? অপশানে আছে ডিউটেরিয়াম অক্সাইড PH7 সম্পর্কে বলা হচ্ছে, নাকি বৃষ্টির পানি, নাকি টিট্রিয়াম অক্সাইড? তো এটা হবে ডিউটেরিয়াম অক্সাইড। ভারী জল হলো ডিউটেরিয়াম অক্সাইড। তোমাদের কাছে প্রশ্ন থাকলো ভারী জলের সংকেত কি? ভারী জলের সংকেতটা লিখবে কমেন্টে। গন্ধহীন LPG রান্নার গ্যাসে যে রাসায়নিক যোগ করা হয় তা কি? কি করা হয়? এটা তো খুবই সোজা প্রশ্ন, পরীক্ষায় এটা আসেও, পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো গন্ধহীন LPG রান্নার গ্যাসে যে রাসায়নিক বা ইথাইল মারক্যাপটান যোগ করা হয় তা কি? তা হলো সালফার। তা হলো সালফার। সকল অ্যাসিডের সাধারণ উপাদান কি? হাইড্রোজেন, কার্বন, সালফার নাকি অক্সিজেন? সকল অ্যাসিডের সাধারণ উপাদান কি? সকল অ্যাসিডের সাধারণ উপাদান হলো হাইড্রোজেন। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে, স্ক্রিনশট নিয়ে রাখো। আজকের শেষ প্রশ্ন,
নন স্টিক রান্নার পাত্রগুলি লেপা থাকে, নন স্টিক যে রান্নার পাত্র সেগুলোতে কি লাগানো থাকে, কিসের প্রলেপ? কালো রং, পিভিসি, টেফলন নাকি পলিস্টাইন? তো এটা সঠিক উত্তর হবে ট্যাফলন। সঠিক উত্তর হবে ট্যাফলন। বেশিরভাগ ননস্টিক যে প্যানগুলো হয় সেগুলোতে কি হয়, সেগুলোতে পলিটেট্রাফু, এটাকে বলা হয় ফ্লুরোইথিলিন, এটা দিয়ে আবৃত থাকে, যাকে ট্যাফলন বলা হয়। এটা পুরো নামটা হচ্ছে পলিটে ট্রাইফ্লুরাইথিলিন। তো এটাকে বলা হয় ট্যাফলন। এটা হচ্ছে নন স্টিকের যে রান্নার প্যানগুলো হয় সেগুলোতে লাগানো থাকে। তো এই হলো তোমাদের আজকের প্রশ্ন। এরকম প্রশ্নগুলো প্রত্যেকদিন পেতে ক্লাসটা প্রত্যেক দিন দেখবে, মিস করবে না। সন্ধ্যা 6টার দিকে ক্লাসটা আসছে। ধন্যবাদ সকলকে।